পদত্যাগের বিষয়ে ভাবছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল আইএসপিআর। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রকাশ, জানালেন আলী রিয়াজ। সনদ তৈরির ১ মাসে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব, দাবি বিএনপির। কর ফাঁকি দিয়ে আনা পাথরের আংটির রমরমা ব্যবসা, টঙের দোকানেই বিক্রি লক্ষাধিক টাকায়, মূল্য নির্ধারণের দাবি ক্রেতাদের। রাজশাহীতে স্বাদু পানির মাছ চাষ বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শতাধিক টন, রপ্তানিতে সহায়তা চান ব্যবসায়ীরা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম জানান, পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস নাহিদ ইসলামকে বলেন, চলমান পরিস্থিতিতে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাকে জিম্মি করা হচ্ছে, তিনি কাজ করতে পারছেন না। এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানান নাহিদ ইসলাম। অন্যদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। পাঁচ আগস্টের পর রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ ৬২৬ ব্যক্তিকে সেনানিবাসে আশ্রয় দেয়া নিয়ে মিথ্যাচার অপপ্রচারে প্রেক্ষিতে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছে আইএসপিআর। ৬২৬ জনের নাম সহ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর আক্রমণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি ডাকাতি সহ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের নাজুক পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এই প্রেক্ষিতে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন ও ৫১ পরিবার সহ ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে ২-১ দিনের মধ্যে তারা সেনানিবাস ছেড়ে চলে যায়, আর ৫ জনকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। জুলাই মাসের মধ্যেই প্রকাশ করা হবে জাতীয় সনদ, বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এদিকে বিএনপির দাবি, সনদ তৈরি করে ১ মাসের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। ৩ মাস ধরে পর্যালোচনা শেষে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা পর্ব শেষ হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও রয়ে গেছে দ্বিমত। প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামো কেমন হবে? নির্বাচন প্রক্রিয়া কি পুরনো ধারাই চলবে, নাকি হবে নতুন সংযোজন? আগে স্থানীয় না জাতীয় নির্বাচন? এমন সব প্রশ্নের মীমাংসা করাই হবে দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য। জাতীয় নাগরিক পার্টির চাওয়া আসনের অনুপাতে নয়, উচ্চকক্ষ যেন হয় ভোটের অনুপাতে। সে সাথে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চায় দলটি। দলীয় এজেন্ডার বাইরে এসে ন্যাশনাল এজেন্ডাটাকে বুঝতে পারা, যে আমাদের এখানে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবে না, কিংবা আপার হাউসটা যে আনুপাতিক ভোটের হারে হবে, কিংবা সংবিধান সংশোধনী শুধুমাত্র সরকারি দল করতে পারবে না, হ্যাঁ, ব্রুট মেজরিটির জোরে, এই জিনিসগুলো জনগণ চায়।
ঈদের পর থেকে এটা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদটা হয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলছেন, ভিন্ন মতগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে গণভোটের মাধ্যমে। যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সেটা তো হয়েই গেল, আর যেগুলোতে কিছুটা ডিফারেন্স আছে সব ডিফারেন্সগুলোকে একসাথ করে এটার উপরে একটা গণভোট করার জন্য, যেহেতু রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হতে পারছে না, তাহলে জনগণ এটাকে সিদ্ধান্ত নিক। গণভোট তো হচ্ছে সকল মানুষের প্রপার্টি, সুতরাং সেই গণভোটে যদি অধিকাংশ লোক এটা গ্রহণ করে তাহলে সেখানে কারণ কোনো দলেরই আপত্তি করার কোনো সুযোগ থাকবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জাতীয় সনদ করে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব। এখন কথা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের কথা বলা হচ্ছে, তো এগুলো পাবলিশ হচ্ছে না কেন? কোথায় আমরা ঐক্যমত হয়েছি? এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের দাবি, নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে কাজ। জুলাই মাসেই প্রকাশ করা হবে জাতীয় সনদ। আমাদের লক্ষ্যটা সবসময় গোড়া থেকে ছিল যে আমরা জুলাই মাসের মধ্যে যেন একটা সনদ তৈরি করতে পারি। সেই কারণেই আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব কাজ করেছি। আপনারা লক্ষ্য করেছেন 2 মাস ধরে আমরা 33টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। 6 মাসের ঠিক মধ্যবর্তী অবস্থায় যতটুকু অগ্রগতি হওয়া দরকার ছিল বা যতটুকু অগ্রগতি আমরা আশা করেছিলাম, আমরা প্রায় কাছাকাছি এসেছি। সেদিক থেকে এখন পর্যন্ত আমরা আশা করি যে জুলাই মাসে সকল রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া গেলে জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। নানা আন্দোলনের ঢাকার যখন অবরুদ্ধ, তখন চলতি মাসের শেষ সপ্তাহে আবারও বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। যদিও চলমান আন্দোলনের সাথে কমিশনের কোনো সম্পর্ক নেই, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় সনদ যত দ্রুত হবে তত রাজনৈতিক জট খুলে যাবে এবং মসৃণ হবে নির্বাচনী রোডম্যাপের পথও। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জুলাই আগস্ট চেতনার সাথে যারা গাদ্দারি করবে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ র্যালি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টির পায়তারা করছে, তাদের সেই সুযোগ দেওয়া যাবে না। সংবাদ সম্মেলনে সচিবালয় প্রশাসন থেকে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের অপসারণ সহ 3 দাবি জানানো হয়। এর আগে বেশ কয়েকটি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য তাদের সমর্থক ও অনুসারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ র্যালি শুরু করে, যা চারুকলা শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে ফের রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। কর ফাঁকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় পাথর। টঙের দোকানে সেসব পাথর দিয়ে তৈরি আংটি বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামে চলছে আংটির বাজার। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণা করা হয় বলে জানালেন ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পরিচালক। আংটির দরদাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও মূল্য তালিকা নির্ধারণের দাবি ক্রেতাদের। জুবায়ের প্রধানের প্রতিবেদন। খান আকাশ আংটির খুঁজে আজিমপুর থেকে এসেছেন গুলিস্তানে। পাথরের আংটি পরার শখ তার বহুদিন থেকে। আমি পাথরের আংটি পরতে ভালোবাসি, বাট কোনো কাজের জন্য এরকমটা না। আমার পাথরের আংটি পরতে ভালো লাগে। দেশের পাথরের আংটির অন্যতম বড় বাজার গুলিস্তানের এই টুইন টাওয়ার মার্কেট এলাকা। এখানে নিচের টঙের দোকানেই হচ্ছে লক্ষ লক্ষ টাকার আংটির বিক্রি কিনে। অল বার্মিস রুবি বিক্রি করছি, যেটা এখন খুব রেয়ার, পাওয়া যায় না। তৎকালীন সময় আরও প্রায় আপনার 2000, আমি 13-14 দিকে বলতেছি, তখনকার সময় 22 লক্ষ টাকা বিক্রি করছি। আমাদের এখানে আপনার নীলা আছে, পোকরাজ আছে, গোমেদ, ক্যাটসাই, আখিক, রুবি, মুক্তা, ম্যাসোনাইট, এরকম প্রায় আপনার 30 থেকে 40 ভ্যারাইটির স্টোন আছে। কেউ কেউ 8 থেকে 10 লক্ষ টাকায়ও কিনে নিচ্ছেন পাথরের নানা রকম আংটি। কেউ ব্যবহার করছেন শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য, কেউ বা সৌন্দর্য বৃদ্ধির কারণেই পড়ছেন এসব আংটি। 1 লক্ষ টাকা দামেরও নিয়ে পড়ছি বাস্তবে, এবং আমি ইয়েতে কোনো
এর কোনো ইফেক্ট আমি পাইনি। মানসিক একটা অস্থিরতা ছিল, এটা ইউজ করার পর থেকে এটা চলে গেছে আর কি। ফলপ্রসূ যদি নাই হতো তাহলে পৃথিবীর আপনার এত লোক স্টোনের প্রতি এত বেশি দুর্বল হইতো না। কর ফাঁকি দিয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে পাথর। বছরে ঠিক কী পরিমাণ আংটির বেচা বিক্রি হয় সে তথ্য নেই অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করা কোনো সংগঠনের কাছে। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণার কথাও উঠে আসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির এই পরিচালকের কণ্ঠে। 10% থেকে এসে ইমিটেশন, কিন্তু ইমিটেশনের আড়ালে থাকে তাদের কাছে ন্যাচারাল স্টোন। বাংলাদেশে কম দামে বিক্রি হয়, ভারতে বিক্রি হয় উইথ ট্যাক্স, আর এখানে উইদাউট ট্যাক্স। যেটা অরিজিনাল জেম স্টোন সেটা কস্টলি, এবং এর একজাক্ট বাংলাদেশে কতগুলি পাথর বিক্রি হবে বছরে এর হিসাব কেউ পরিচালনা কেউ দিতে পারবে না। 100 টাকা থেকে লাখ টাকা, দেশ কিংবা দেশের বাইরে থেকে আসা এসব আংটির নেই কোনো মূল্য তালিকা। জ্যোতিষীদের প্রেসক্রিপশনে চলছে আংটির বাজার। জ্যোতিষীর বাণীর বৈজ্ঞানিক ভিত্তি বা কতটুকু? প্রভাব বিস্তার করতে পারে গ্রহ, নক্ষত্র, শরীর, মনোজগতের, এগুলি আমার সায়েন্টিফিক পরিচ্ছন্ন কোনো ব্যাখ্যা নেই, আমার জানা মতে নেই। তবে মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয় তখন সে কোনো একটা জিনিসের উপরে নির্ভর করলে তার মনটাকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে। তার টেনশনের জায়গাটা, ও আচ্ছা তাহলে আমি এটা দিছি, হয়তো আমি ভালো হয়ে যাবে। তার মনোজগতের যে টেনশনের এই বিষয়টার উপরে একটা প্রভাব পড়ে। সত্যিই কি সমস্যা সমাধানে কাজে আসে পাথরের এসব আংটি? ইসলামিক স্কলাররা জানালেন ভিত্তি নেই পাথরের বিশেষত্বের। সৌন্দর্য বৃদ্ধির কারণে পড়লেও মূল্য তালিকা নির্ধারণের দাবি তাদের। পাথরের কোনো প্রভাবে মানুষের শারীরিক সমস্যা দূর হবে, মানসিক সমস্যা দূর হবে, বা সে ভালো হয়ে যাবে, এ ধরনের কোনো ক্ষমতা পাথরের নাই। অবশ্যই এটা একটা নির্ধারিত দাম থাকা উচিত তার বাজার মূল্যায়ন অনুযায়ী। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামের উপর চলছে আংটির বেচা বিক্রি। পাথরের এসব আংটির নির্দিষ্ট মূল্য তালিকা নির্ধারণ করার দাবি জনমানুষের। জুবায়ের প্রধান, এখন, ঢাকা। ধান, পান আর আমের রাজশাহী এখন স্বাদু পানিতে মাছ চাষে উত্তরাঞ্চলের বৃহৎ ক্ষেত্র। একসময় কার্প জাতীয় মাছে সীমাবদ্ধ থাকলেও এখন ছোট মাছের চাষের আধিক্য বেড়েছে। 50,270টি পুকুরে উৎপাদন হচ্ছে 115 টন মাছ। প্রতিদিন 1200-র বেশি ট্রাকে মাছ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আর এই খাতে বছরে বাণিজ্য হচ্ছে 50,000 কোটি টাকার। তবে উদ্ধৃত মাছের রপ্তানি ও বিকল্প ব্যবহার নিয়ে মৎস্য অধিদপ্তরের সাড়া মিলছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। সজীব আহমেদের ছবিতে আরও জানাবেন রাকিবুল হাসান। রাজশাহীর পবা উপজেলার নিচু জমির বাগসারা বিল, যার পুরোটা জুড়ে শুধুই পুকুর। 2012 সালের পর জেলার 9 উপজেলার পারিলা, দুর্গাপুর, পুঠিয়া, তানোর, গোদাগাড়ি এবং বরেন্দ্র এলাকায় বেড়েছে এমন পুকুরের সংখ্যা। আবহাওয়া, প্রাকৃতিক উৎসের খাবার, পানির গুণাগুণ ও পরিবেশগত কারণে রাজশাহীতে মাছের চাষ, উৎপাদন ও মুনাফা বেশি। তাই লাভজনক ব্যবসা হিসেবে মাছের চাষকেই বেছে নিচ্ছেন স্থানীয় উদ্যোক্তা ও খামারিরা। রাজশাহীর ব্যবসা হচ্ছে আপনার পুকুর ব্যবসা প্রথমত লাভজনক, এটাতে আপনার বিনিয়োগ করলে লসের সম্ভাবনা খুবই কম, এবং আমাদের রাজশাহী মাছের মানে সুস্বাদ এবং এর নামটা বিশ্বব্যাপী আছে। 5 বছর আগে আমার 10 বিঘা পুকুর ছিল, এখন বর্তমান 75-80 বিঘা মতো হয়েছে আর কি। তো লাভজনক হয়েছে বলে আমি তো বাড়াচ্ছি। 65,000 টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 1,27,000 টন। এভাবে গেল এক যুগে রাজশাহীতে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব। খামার বৃদ্ধিতে উৎপাদিত মাছের যত্ন, আহরণ, পরিবহন বা বিপণন এই খাতকে করে তুলেছে শ্রমঘন। একটা পুকুরে ধরেন যে আমরা 14-15 জন লেবার আসি, পুকুরে মাছ টাছ মেরে আর করে 400-500 টাকা বেতন। আমাদের কাজের সুযোগ ভালো হয়েছে, কারণ এখানে যত পুকুর হবে তত বেকার ছেলে বেকারত্ব দূর হবে। রুই, কাতলা, মৃগেলের মতো কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। 50,270টি পুকুরে স্থানীয় 65,000 টন মাছের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে আরও 50,000 টন। স্থানীয় ক্রেতা, ব্যাপারী ও সুপার শপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ। মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে মাছ জীবিত রেখে নেওয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। তাতে বছরে এই খাত থেকে
17,000 খামারির আয় অন্তত 50,000 কোটি টাকার বেশি। রাজশাহীর মাছের চাহিদার জন্যই এই মাছটা এখানে সবচেয়ে বেশি আমদানি হয় এবং এখান থেকে সব জায়গায় চলে যায়। পুষ্করণী বেশি হয়ে গেছে হওয়াতে মাছের আমদানি হয়, দামও কম নয়। রাজশাহী বিভাগের ভিতর আমচত্বরে বর্তমান বিশাল আমদানি মাছ। জেলায় উৎপাদিত উদ্বৃত্ত মাছের বিকল্প ব্যবহার চান ব্যবসায়ীরা, কিন্তু এ নিয়ে মৎস্য কর্মকর্তাদের আগ্রহের অভাব আছে দাবি ব্যবসায়ী নেতাদের। তবে প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথা বলছে মৎস্য অধিদপ্তর। তো পার ডে আপনার এই অঞ্চলে 10 থেকে 14 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন হয় ডেইলি ওয়াইজ। তো এটাতে আরও বেশি বাড়ানো যাবে। তো এই বাড়ানোর জন্য তো সরকারের যে এজেন্সি আছে, মৎস্য ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটাকে তো কাজ করতে হবে যে তুমি সে ধরনের কোনো সভা সমাবেশ সেমিনার আমরা কিন্তু দেখতে পাই না। এখানে আমাদের মৎস্য অধিদপ্তর যেটা করতে পারি আর কি, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি চাষিদেরকে, এবং আমরা প্রশিক্ষণ দিতেছি যাতে আমরা মাছ, নিরাপদ মাছ উৎপাদন করতে পারি, কেমিক্যাল মুক্ত মাছ উৎপাদন করি। খামার রেজিস্ট্রেশন শুরু করেছি। আমার রাজশাহী জেলায় 50,000 পুকুরের মধ্যে 20,000 পুকুর অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে। পরবর্তীতে অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আমরা সবগুলো খামার রেজিস্ট্রেশন করে আমরা এক্সপোর্টের জন্য যে প্রথম ধাপ সেটা সম্পন্ন করব। চাষের পুকুরে প্রতিনিয়ত মাছের এমন যত্নে প্রতি বছর রাজশাহীতে উদ্বৃত্ত থাকছে 50,000 মেট্রিক টনের বেশি মাছ। উদ্বৃত্ত এই মাছের সঠিক ব্যবহারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে প্রকল্প গ্রহণ করছে রাজশাহী মৎস্য অধিদপ্তর, যাতে এই উদ্বৃত্ত মাছ থেকে লোকসান কমানো যায় আর আস্থা অর্জন করা যায় এই ব্যবসায়। তাতে অনেক বেশি লাভের আশা করছেন এমন খামারিরা। রাকিবুল হাসান, এখন পবা, রাজশাহী। সিরাজগঞ্জের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে। এদিকে সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা ও সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রামের ফিশারি ঘাটে কমেছে মাছের সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে রিফাত রহমান ও চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে যুক্ত আছেন ফয়সাল করিম। তবে শুরুতে সিরাজগঞ্জে যাব। রিফাত, বাজারের সবজির সরবরাহ কেমন জানাবেন এবং বর্তমানে কোন সবজির দাম কেমন? মুক্তি, সিরাজগঞ্জের সবজির বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে। তার কারণ প্রতিটি সবজির দামই কিন্তু অনেকটাই কমে এসেছে। এই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সিরাজগঞ্জের যে পাইকারি আড়ত রয়েছে, এই আড়তে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু কমে এসেছে। যে কারণে আসলে এই যে সবজির দাম কমাতে যে ক্রেতাদের মধ্যে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে এবং প্রতিটি সবজির যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু অনেকটাই বেড়ে এসেছে। যে কারণে কিন্তু আসলে এই সবজির দামগুলো কমে এসেছে বলছেন কিন্তু আমাদেরকে বিক্রেতারা। আমি যদি আজকের বাজারের পরিস্থিতি বলি, যে আজকে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকা কেজি দরে, মরিচ বিক্রি হচ্ছে 25 টাকা, আলু বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 12 টাকা এবং যেটি রসুন, যে চায়না রসুন রয়েছে সেটি 140 টাকা এবং দেশি রসুন 160 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি যেগুলো সবজি রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু বেড়েছে। প্রতিটি সবজি আমরা পাইকারি আড়তে দেখেছি যে দামে বিক্রি হচ্ছে, তার থেকে খুচরা বাজারে কিন্তু 10 টাকা থেকে 20 টাকা বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে। তবে সবজির যে পরিমাণ দাম রয়েছে তাতে আসলে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলছেন ক্রেতারা। এছাড়া আপনি জানেন যে সামনে কোরবানির ঈদ, এই ঈদে কিন্তু সবজির পাশাপাশি যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলোরও কিন্তু চাহিদা বাড়ে। বিশেষ করে মশলা যেগুলো রয়েছে, মশলার কিন্তু চাহিদা কিছুটা বেড়েছে। তবে মশলার বাজারে কিন্তু আসলে দাম তেমন একটি কমেনি। আজকে যদি মশলার কয়েকটি দাম আমি বলি, যে দারুচিনি কিন্তু বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজিতে। এছাড়া জিরা বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা, সাদা এলাচ বিক্রি হচ্ছে 5000 টাকা কেজি এবং কালো এলাচ বিক্রি হচ্ছে 3200 টাকা কেজি দরে। পাশাপাশি শুকনা মরিচও কিন্তু 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি সবজির পাশাপাশি যে নিত্য প্রয়োজনীয় যেগুলো পণ্য রয়েছে সেগুলোরও কিন্তু বাজারে চাহিদা বাড়ছে এবং বিক্রেতারা যেটি আসলে বলছেন যে যেহেতু ঈদ ঘনিয়ে আসছে, ঈদের কাছাকাছি আসলে কিন্তু প্রতিটি সবজিরই আরো বেশি চাহিদা বাড়বে, পাশাপাশি মশলারও কিন্তু এই বাজারে চাহিদা বাড়বে। তো মুক্তি, সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।
ফয়সাল, জানাবেন যে সামুদ্রিক মাছ না থাকে এর প্রভাব মিঠা পানির মাছের দামে কেমন প্রভাব ফেলেছে? আমরা যেটি দেখছি যে চিরচেনা যে ফিশারি ঘাট চট্টগ্রামে বাংলাদেশের অন্যতম মাছের পাইকারি বাজার, সেটি যে চিরচেনা ব্যস্ততা হাকডাক সেটি কিন্তু একেবারেই নেই, একদম শূন্য একটা মাছ বাজার বলা চলে। যে আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সে কারণে ক্রেতার সংখ্যা অনেকটা কম। তো যেহেতু এই চট্টগ্রামের এই ফিশারি ঘাটকে সমুদ্রের মাছের উপর অনেক অংশেই নির্ভর করতে হয়, যেহেতু সমুদ্র মাছ আসছে না, সে কারণে আমরা দেখছি যে মিঠা পানির মাছেই মূলত এখন রাজত্ব করছে এবং সে কারণে মিঠা পানির মাছ আমরা দেখছি যে 20 থেকে 50 এমনকি 60 টাকা পর্যন্ত বেশি পড়ছে কেজি প্রতি। এবং বিভিন্ন যে মাছগুলো রয়েছে মিঠা পানির, সেগুলো কিন্তু অধিকাংশই আসছে চট্টগ্রামের খুলনা অঞ্চল এবং মিরসরাইয়ের যেই প্রজেক্টের মাছ আছে সেখান থেকে। আমরা যেটি দেখছি যে মিঠা পানির যে মাছগুলো রয়েছে সেখানে কিন্তু চাষের যে কোরাল সেগুলো পড়ছে 700 থেকে 750 টাকা, রুই পড়ছে 270 থেকে 80 টাকার মধ্যে, সিলভার কার্প পেয়েছি দাম 130 থেকে 40 টাকা, মিরকা মাছের দামও পেয়েছে 160 থেকে 70 টাকা, তেলাপিয়া পড়ছে 120 টাকার মতো, কাতাল 250 টাকা পড়ছে, আর পাবদা 350 থেকে 360 টাকা আমরা দেখছি। এবং পাঙ্গাস মাছের দামও 350 টাকার মতো, যেগুলো বিক্রেতারা বলছেন যে আসলে কেজি প্রতি 20 থেকে 50 টাকা বেশি। এবং ক্রেতারাও দেখছি যে আসলে মাছের এই মিঠা পানির মাছের উপর তাদের যে নির্ভরতা সেটি বাড়ার কারণে তারাও আসলে বাধ্য হচ্ছেন এই মাছগুলো কিনে নিতে বেশি দামে। এবং এক্ষেত্রে সমুদ্রের মাছ নিতে যারা আসছেন তারা আসলে হতাশ হয়ে ফিরছেন, কারণ অধিকাংশ সমুদ্রের মাছই এখানে ফ্রিজিংয়ে রাখা মাছ এবং দীর্ঘদিনে জমিয়ে রাখা মাছ আসলে অনেকেই নিতে চান না। তারপরও যারা নিচ্ছেন তারা কিন্তু বাড়তি দামে মাছ নিতে হচ্ছে এবং সেগুলো কিন্তু সমুদ্রের মাছ কিন্তু আমরা দেখছি কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত বেশিটা পড়ছে। বিশেষ করে যত বড় মাছ তার দামও কিন্তু তত বেশি। এবং আমরা দেখেছি সাদা চাঁদা এখানে এবার বিক্রি হচ্ছে কিন্তু 850 থেকে 750 টাকা, এবং কোরাল যেগুলো রয়েছে কই কোরাল সেগুলো কিন্তু 550 থেকে 600 টাকার মধ্যে। এবং বিভিন্ন যে বড় মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি 1200 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেগুলো সাধারণ সময়ে 1000 থেকে 1100 টাকায় বিক্রি হয়। যেমন লাক্ষা মাছ রয়েছে, তাল্লা মাছ রয়েছে, বিভিন্ন মাছগুলো কিন্তু সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি যে আসলে বাড়তি দামে পাওয়া যাচ্ছে। কিছু কিছু ট্রলার কিন্তু সমুদ্রে যাচ্ছে, গভীর সমুদ্রে না গেলেও সেগুলো কিন্তু কিছু কিছু মাছ আনছে। তারপরেও যেহেতু সমুদ্র উত্তাল এবং আবহাওয়া আসলে বিরূপ আবহাওয়া রয়েছে, সে কারণে অনেক ট্রলারও কিন্তু এখন যেতে পারছে না। এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে আসলে আমরা দেখছি বাজারে একটি সামগ্রিক প্রভাব পড়েছে। চট্টগ্রামের বাজার মূলত এখন মিঠা পানির মাছ নির্ভর, যেটি কারণে আসলে পাইকারি বাজার এবং যেটি খুচরা বাজারও এটি একটি প্রভাব ফেলছে। মুক্তি। কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরে 1100 কোটি টাকার পশু বিক্রির লক্ষ্য খামারিদের। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খরচ মিটিয়ে লাভ নিয়ে শঙ্কায় তারা, তবে বাজার ভালো পেলে লাভবান হওয়ার আশা খামারিদের। মুজাহিদ আল মুন্না জানাবেন বিস্তারিত। মেহেরপুরের সদর উপজেলার রাজাপুরের হাসান আলী একজন সফল খামারি। প্রবাস ফেরত এ যুবক গড়ে তুলেছেন নিজের খামার, পেয়েছেন সফলতাও। এবছর 4টি মহিষ বিক্রি করেছেন 11 লাখ টাকায়। আশা করছেন গরু ও ছাগল মিলিয়ে এবার লাভ করবেন প্রায় 12 লাখ টাকা। এখন আমার কাছে টোটাল 17টি বিক্রি উপযোগী গরু আছে সামনে কোরবানির জন্য। যে গরুগুলোর বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে 1,50,000 থেকে শুরু করে 2,50,000 পর্যন্ত। জেলায় এমন খামার গড়ে উঠেছে 5 শতাধিক। এছাড়াও পারিবারিক খামারের সংখ্যা 22,000। ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি জাতের ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু উৎপাদনে মেহেরপুর পেয়েছে বিশেষ পরিচিতি। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসেবে কোরবানির ঈদ সামনে রেখে গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ 1.5 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এবং গরু দুইটা 2 লক্ষ টাকায় কিনেছিলাম। এই বছর যদি আমি বিক্রি করি আশা করছি যে 5 লক্ষ টাকা হবে। গরুটাকে একটু খাদ্য খাবার একটু ভালো করে দিই, দিলি পরে দেখা যায় যে কোরবানির সময় আমাদের হয়তো 1 লক্ষ টাকা প্রফিট হয়ে গেল। বছর শেষে 1-1.5 বছর পরে আমরা এই গরুটা বেচা কেনা করি। এখন বছরের দাম 700 টাকা, 2 দিন হয়েছে। ফের আবার আপনার গ্যাম আরো 1000 টাকা কাটা, চাষির কি হবে গরু পুষবে। মানে খাবারের যে দাম বিচুলির দাম বেশি হয়ে যাইছে, মানে বিচুলির গরুগুলোকে খাওয়াইতে কি সারাদিন আমি খাটি গরু বেচতে। মেহেরপুরের চাহিদা 90,000 হলেও অতিরিক্ত 81,000 পশু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ঢাকার গাবতলী সহ বড় বড় হাটে মেহেরপুরের পশু থাকবে দাপটের সাথে। এছাড়াও পশু প্রস্তুতিতে বিশেষ পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ।
ফিরোজপুর সব ইউনিয়নে আমাদের এলএসপি ভ্যাকসিনেটর এআই কর্মী বিভিন্ন 4 ধরনের কর্মী রয়েছে। তারা ভ্যাকসিন থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে এবং আগামী কুরবানি ঈদ যেন আমরা সুন্দর সফলভাবে সম্পূর্ণ করতে হবে সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গৃহপালিত পশু উৎপাদনে খামারিদের দক্ষ করে তুলতে এই খাতেই তৈরি হবে বিশাল সম্ভাবনা। তাই পশু উৎপাদন বাড়াতে আরও বেশি কাজ করার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। মেহেরপুর জেলার চাহিদা 90,000 প্রাণীর চাহিদা, কিন্তু আমরা এখন পর্যন্ত যে লিস্টেড গবাদি প্রাণীর সংখ্যা করছি 1,71,000। বাড়তি গরু আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ইত্যাদি জায়গায় পাঠাবো, সেই এলাকার চাহিদা তুলে নেব। গরু ছাগল লালন পালনে সাফল্যের গল্প তৈরি করেছে মেহেরপুর গ্রামের মানুষ। তাই এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা খামারিদের। এখন মেহেরপুর। সুনামগঞ্জের মানিকপুর সারা দেশে পরিচিতি পেয়েছে লিচুর গ্রাম হিসেবে। বাণিজ্যিকভাবে গ্রামের ছোট বড় টিলায় গড়ে উঠেছে লিচুর বাগান। তবে চলতি বছর মুম্বাই, চায়না ট্রি ও দেশি জাতের লিচুর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। তবে গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা গেলে লিচুর বাজারজাতকরণের সুবিধা পাবেন তারা। লিপসন আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জ থেকে ৪৫ কিলোমিটার দূরে ছাতক উপজেলার মানিকপুর গ্রাম। গ্রামের প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে লিচু। জেলার লিচু চাষি আব্দুল হামিদ ভাগ্য ফেরাতে যিনি সামান্য পুঁজি দিয়েই শুরু করেন লিচুর চাষ। আর সেই লিচু চাষেই মাত্র 10 বছরে প্রতি বছর আয় করছেন 1 থেকে 1.5 লাখ টাকা। জেলার অন্যান্য কৃষকরাও লিচু চাষে উদ্বুদ্ধ হয়ে শুরু করেছেন চাষ। প্রায় 30টা গাছ লাগিয়ে দিচ্ছি, প্রতি বছর 1 লাখ 1.5 লাখ টাকা, 80-90 হাজার টাকা এরকম। এবছর কিছু ওই যে ঘূর্ণিঝড়ের কারণে ফলনটা একটু নষ্ট হয়েছে, তাহলে প্রতি বছরে আমরা এটা লাভজনক করি। লিচুর আবাদ যেন বদলে দিয়েছে গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সঠিক সময়ে লিচু বাজারজাত করতে পারছেন না চাষিরা, ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা লাইতে পারে না, রাস্তাঘাটের সুবিধা নাই, গাড়ি ঘোড়াতে নিতে পারে না। একটা লিচু পার পিস এখান থেকে কিনতে হয় 2 টাকা 60 পয়সা করে। যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয় দূর দূরান্ত লোক আসবে। লিচুর গ্রামের অনেক বিক্রির মাধ্যমে মানুষ লেখাপড়া পাশাপাশি সারা বছরের আয় রোজগার এখান থেকে তার সংসারটা চলে আর কি। লিচুর ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে লিচু চাষিদেরকে মূলত সার ব্যবস্থাপনা এবং মালচিং এবং বালাইনাশক প্রয়োগের উপর পরামর্শ দেই। পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না 3 জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হলো। মানিকপুর গ্রামের 6000 লিচু গাছ থেকে অন্তত কোটি টাকার লিচু বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন চাষিরা। এখন সুনামগঞ্জ। যশোরের লেবুতলায় বাণিজ্যিকভাবে মিষ্টি জাতের ভারতীয় আঙুর চাষ করে সফলতা পেয়েছেন মনসুর আলী নামে এক কৃষক। আঙুরের ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকে। আর আঙুর চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। রিপন হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন এনামুল হক। জাল দিয়ে বাধাই করা পুরো জমি, মাঝেই বসানো একের পর এক মাচা, আর তাতেই সবুজ পাতার নিচে থোকায় থোকায় ঝুলছে লালচে সবুজ ভারতীয় জাতের আঙুর। আর এসব আঙ্গুর গাছের পরিচর্যায় ব্যস্ত যশোর সদরের লেবুতলা গ্রামের কৃষক মনসুর আলী। 4 বছর আগে ইউটিউব দেখে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে 33 শতক জমিতে রোপণ করেন 120টি চয়ন জাতের আঙ্গুর গাছের চারা। রোপণের কয়েক মাসের মধ্যেই আসে ভালো ফলন। কলমের মাধ্যমে তৈরি করেছেন উন্নত নতুন জাত। 50,000 টাকা বছরে ব্যয়তে জোন দিয়ে সার মাটি দিয়ে, তাছাড়া এর খরচটা আসছে প্রথম যে ব্যয়টা, এই ব্যয়টা করে উঠতে পারলে এই গাছগুলো 30 বছর ফল দেবে, বাইরের দেশে ওনারা বলেছে। দেশের মাটিতে বিদেশি আঙ্গুর চাষ দেখতে প্রতিদিন বাগানে ভিড় করেন অনেকে। এমন বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে, কেউ কিনে নিয়ে যাচ্ছেন চারা। খাতো সুস্বাদু, মিষ্টি আছে, আবার
লোকজনের কাছে বিক্রি হয়। আমার একটা নিজের বাগান করার ইচ্ছা, যার কারণে আমি এখানে দেখার জন্য আসলাম। মোটামুটি দেখে আমাকে ভালো লাগলো। দেখে আমরাও চাষবাস করতেছি, অনেকে দূর দূরান্ত আসে, বাইরে আসে, চারা টারা নিয়ে যায়, আমাদের মাঠে অনেকে লাগাইছে। এরকম যদি আরো 5টা বা 6টা যদি বাগান যদি করতে পারি, তাহলে মনে করেন আমাদের বাংলাদেশটা অনেকটা উন্নতি হবে আর কি। কৃষি অধিদপ্তর জানায়, দেশে আঙ্গুর চাষ বাড়লে বিদেশ থেকে আমদানি করতে হবে না। এ ধরনের চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কৃষি কর্মকর্তারা। এই বিষয়টা এখনো আমরা গবেষণা যারা বিজ্ঞানীরা আছে তাদের নজরে এনেছি। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি, তবে আমাদের এই যে আঙ্গুর ফল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হতো, আমরা হয়তো অদূর ভবিষ্যতে আমদানি নির্ভরতাও কমাতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে যশোর জেলায় 10 হেক্টর জমিতে আঙ্গুর চাষ হয়েছে। রিপন হোসেন, এখন যশোর। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়তে শুরু করেছে। মেঘাচ্ছন্ন আকাশ আর গোমোট আবহাওয়ায় আতঙ্কে উপকূলবাসী। সমুদ্র বন্দরগুলোতে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ ও ভোলার ধনিয়া মেঘনার পাড় থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান। তবে শুরুতে আমরা যেতে চাই বরগুনায়। জিয়াদ, জানাবেন যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সেখানে কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জানমালের নিরাপত্তায় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? আসলে মুক্তি, ঘূর্ণিঝড় তো সৃষ্টি হয়নি, মন্থা এখন পর্যন্ত প্রভাবও তেমন নেই। তবে আপনি দেখছেন যে এখন কিন্তু আবহাওয়া পরিস্থিতি বেশ ভালো এবং গতকাল যে আবহাওয়া অধিদপ্তরের তথ্যটি ছিল সেটি হচ্ছে যে দেশের সমস্ত সমুদ্র বন্দর গুলোকে এবং একই সাথে যে সমুদ্র বন্দর গুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত এবং নদী বন্দর গুলোকে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তো এই সতর্কতা সংকেতের মানে হচ্ছে যে সমুদ্র বন্দর এবং নদী বন্দরের উপর থেকে ঝোড়ো হাওয়া কালবৈশাখী আকারে বয়ে যেতে পারে। এবং তবে একটি বিষয় যে এখন যে পরিস্থিতি আবহাওয়ার সেটি ভালো থাকলেও উপকূলের দেখা যাবে যে খানিক বাদেই কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, বৃষ্টিপাত, সেই সাথে ঝোড়ো হাওয়া বইছে। মানে জলবায়ুর যে বিরূপ পরিবর্তন, সেই পরিবর্তনে উপকূলের আবহাওয়ার যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি বোঝা একটা দুরূহ বিষয় হয়ে পড়েছে। আর একটি বিষয় যে মে মাস আসলেই উপকূলের মানুষ কিন্তু বেশ আতঙ্কে থাকে, উৎকণ্ঠায় থাকে। কেননা বিগত দিনের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় যে বিগত 8টি ঘূর্ণিঝড়ের মধ্যে 5টি সৃষ্টি হয়েছিল এই মে মাসে। এবং যে আবহাওয়া বিশ্লেষক যারা রয়েছেন কিংবা আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা রয়েছেন, তারা কিন্তু আমাদের আগে থেকে অবগত করেছেন যে এই মাসে শেষে 2টি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে কিন্তু সেটি উপকূলে একটা বিরূপ প্রভাব পড়বে। এবং আমরাও জেনেছি যতটুকু যে ঘূর্ণিঝড় সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কিন্তু সাইক্লোজেনেসিস বলে। এবং এই সাইক্লোজেনেসিস সৃষ্টির যে নিয়ামকগুলো, বিশেষ করে সমুদ্র উত্তাল রয়েছে কিংবা সি সারফেস টেম্পারেচার সেটি কিন্তু বেড়েছে। এবং আমরা জেনেছি যে বঙ্গোপসাগরের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। সুতরাং ঘূর্ণিঝড় সৃষ্টির যে সংখ্যা, সেই সংখ্যা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এখানকার যে নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন, জেলেপল্লীর মানুষ রয়েছেন, তারা বেশ আতঙ্কে থাকেন, উৎকণ্ঠায় থাকেন। কেননা ঘূর্ণিঝড় সৃষ্টির সাথে সাথে এখানকার বেড়িবাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে, সেখানে ফসলি মাঠ এবং ঘরবাড়ি বিনষ্ট হয়, জানমালের ব্যাপক ক্ষতি হয়। তো এখানকার মানুষও কিন্তু বেশ শঙ্কায়ও দিন কাটাচ্ছেন। তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কিন্তু ঘূর্ণিঝড় আসার যে একটা সংকেত, সেটি কিন্তু পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় যে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সমুদ্রে যে জেলেরা থাকতেন আগে, বিগত দিনে আমরা দেখেছি যে সমুদ্রে ট্রলার ডুবিতে প্রাণহানি ঘটে, সেটি কিন্তু সেই সংখ্যা কিন্তু এবার নেই। কেননা এবারে অবরোধ থাকায় সমুদ্রগামী যে জেলেরা তারা কিন্তু বাড়িতে আছেন বলে তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য। মুক্তি, এবারে ভোলার খবরাখবর জানবো। ইমতিয়াজ, জানাবেন সেখানে কোন কোন এলাকাগুলো বেশি ঝুঁকিতে রয়েছে? মুক্তি, মূলত ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 334 কিলোমিটার বাঁধ রয়েছে। এর ভিতরে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় 40 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ এবং 18 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ বলে তারা চিহ্নিত করেছে। এবং এই 18 কিলোমিটার বাঁধ যখনই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আসবে তখন বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড চিহ্নিত করেছে। এই 18 কিলোমিটার বাঁধকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তারা ইমার্জেন্সি ভাবে জিও ব্যাগ ডাম্পিং এর প্রস্তুতি নিয়েছে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও আপনাকে একটু পেশা জানিয়ে
অন্যদিকে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা, ঢালচর, চরনিজাম, চরকলাতলি এই সকল চরাঞ্চলে কিন্তু মানুষজন বেশ আতঙ্ক এবং উৎকণ্ঠায় বিরাজ করে। কেননা যখনই ঝড় জলোচ্ছ্বাস আসে এই এলাকাগুলোর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, প্রাণহানির মতো ঘটনাও কিন্তু এই এলাকার মানুষের হয়ে থাকে বলে আমরা বিগত দিন দেখে আসছি। এতে করে এই যখনই এই মে মাসে দুটি ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস, এই ঝড় যখনই আসবে এই খবর শুনে কিন্তু এই এলাকার মানুষ উৎকণ্ঠায় বিরাজ করছে। এদিকে এই ঝড় মোকাবিলার জন্য জেলা প্রশাসন এবং জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলেও কিন্তু আমরা জানিয়েছি। যে জেলা প্রশাসক জানিয়েছেন যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য পর্যাপ্ত শুকনো খাবার সহ নগদ অর্থ এবং মজুদ রয়েছে এবং 13,000 স্বেচ্ছাসেবী তারা মজুদ রাখার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভোলায় বর্তমানে প্রায় 4টি বড় প্রকল্পের কাজ চলমান রয়েছে। যখনই এই ঝড় জলোচ্ছ্বাস আসবে এতে করে এই 4টি প্রকল্পের বিশেষ করে বেড়িবাঁধ অনেকাংশেই কাটা এবং সুইচগেট গুলো ভাঙা এবং মেরামতের কার্যক্রম চলমান রয়েছে। এই ঝড় জলোচ্ছ্বাসে কিন্তু ব্যাপক ক্ষতি হবে বলেও কিন্তু লোকালয়ে পানি প্রবেশের কথাও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন বলেও আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আর আবহাওয়ার কথা যদি বলি, সকাল থেকে আবহাওয়া কিছুটা গুমোট এবং মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু এখন বাতাসের তীব্রতাটা হালকা বাড়লেও কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটা কিছুটা কমতে শুরু করেছে ভোলার মেঘনার পার এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখেছি। এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস জানিয়েছেন যে উত্তর বঙ্গোপসাগরে উচ্চ সম্প্রসারিত যেই মেঘমালা সৃষ্টি হয়েছে যার কারণে সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জানানো হয়েছে। এর কারণে কিন্তু যে সকল মাছ ধরার ট্রলার এবং জাহাজ সকলকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার কথাও কিন্তু জানিয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 60টি প্রায় জাহাজ বিশেষ করে বঙ্গোপসাগরে চলাচল করে এখান থেকে চট্টগ্রাম রুটে, সেই জাহাজগুলো কিন্তু এখানে নোঙ্গর করা অবস্থায় রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় যে আবহাওয়া সকাল থেকে খারাপ থাকলেও কিন্তু এখন সূর্য উঠেছে এবং আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং বাতাসের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বতথ্য। মুক্তি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে 6 জনের, আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাত 3:45টার দিকে শহরের এই দুর্ঘটনা ঘটে। শহরের উত্তর পূর্বে মার্ফি ক্যানিয়ন আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেসনা 550 বিমানটি। পাইলট সহ 10 জন আরোহী বহনে সক্ষম প্রাইভেট জেট বিমানটিতে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিল তা এখনও স্পষ্ট নয়। বিমানটি যে বাড়ির ওপর আছড়ে পড়ে সে বাড়িটিও বিধ্বস্ত হয়েছে। বিমানের আঘাতের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 10টি ভবন। ঘটনাস্থলে পড়ে রয়েছে পুড়ে ছাই হওয়া কয়েকটি গাড়ি। এই ঘটনায় আহতদের সবাই ওই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। So the one permanently destroyed is this one right here behind us. We have damage to multiple homes down to the west of us on the street. That damage will be assessed. Our main concern on that damage, I don't know the full extent of the damage because our job is to preserve the scene so NTSB can come in and do the investigation. ভারতের উত্তর প্রদেশে বজ্রসহ তীব্র ঝড়ে প্রাণ গেছে কমপক্ষে 45 জনের। রাজ্যের পূর্বাঞ্চলে ঝড়ের সময় বাতাসের বেগ ছিল ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার। চলে যাচ্ছি ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের দমনে উঠে পড়ে লেগেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় প্রাণ গেছে অন্তত 27 মাওবাদীর। গেল কয়েক দশক ধরে চলা মাওবাদী বিদ্রোহে তাদের বহু নেতা, সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক সহ 12,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। যদিও বিদ্রোহীদের দাবি ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের প্রান্তিক আদিবাসীদের অধিকার রক্ষায় বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তারা। সালের মার্চ নাগাদ দেশ থেকে মাওবাদী বিদ্রোহ পুরোপুরি দমনের অঙ্গীকার করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। এর মধ্যে কেবল চলতি বছরেই 200-র বেশি মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2024-এ এই সংখ্যা ছিল 223 জন, যেখানে 2020 থেকে 2023 পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ গেছে 141 মাওবাদীর। কাজেই মোদী সরকার যে মাওবাদী উৎখাতের ম্যান্ডেট নিয়ে তৎপরতা চালাচ্ছে তা এই পরিসংখ্যানই বলে দেয়।
এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, মাওবাদীরা একাধিকবার অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও তা আমলে নিচ্ছে না ভারত সরকার। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, মাওবাদীদের সঙ্গে ভারত সরকারের লড়াইয়ের পেছনে আছে খনিজ সম্পদের বিপুল ভান্ডার রক্ষার প্রসঙ্গ। মাওবাদী নেতাদের দাবি, প্রাকৃতিক সম্পদের শোষণ, বৈশ্বিক প্রতিষ্ঠানকে খনির ইজারা দেয়া ও স্থানীয় আদিবাসীদের উৎখাত করায় সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলেছেন বিদ্রোহীরা। মাইনিংয়ের কারণে স্থানীয় পরিবেশের যেমন বিপর্যয় হয়েছে, তেমনি ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। কয়লা, বক্সাইট, লৌহ আকরিক, টিন, গ্রাফাইট, চুনাপাথর, ঢালাই বালি সহ অপ্রধান খনিজ পদার্থ দিয়ে ঠাসা এই ছত্তিশগড় রাজ্য। 2022 থেকে 2023 পর্যন্ত 117টি খনি থেকে উত্তোলন করা মোট খনিজ উপাদানের বাজার মূল্য ছিল $194 মিলিয়ন। কাজেই এই পরিসংখ্যান থেকে অনুমান করা যায়, রাজ্যটির নিয়ন্ত্রণ ধরে রাখা সরকারের জন্য কেন এত জরুরি হয়ে পড়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভারতের ছত্তিশগড় রাজ্যের বহুমূল্য খনিজ সম্পদ রক্ষা করতে মাওবাদী বিদ্রোহীদের পেছনে উঠে পড়ে লেগেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই দাবি করা হয়, ভারত সরকার মনে করে মাওবাদীদের দমন করা ছাড়া এই অঞ্চলের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব নয়। পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সঙ্গে জড়িয়ে আছে ভোট ব্যাংক ও জনসমর্থনের মতো বিষয়। এ বিষয়ে আমরা আমাদের সহকর্মী সতীর্থ কর্মকারের একটি প্রতিবেদন দেখছিলাম। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। পদত্যাগের বিষয়ে ভাবছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল ISPR। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রকাশ, জানালেন আলী রিয়াজ। সনদ তৈরির 1 মাসে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব, দাবি বিএনপির। কর ফাঁকি দিয়ে আনা পাথরের আংটির রমরমা ব্যবসা, টঙের দোকানে বিক্রি লক্ষাধিক টাকায়, মূল্য নির্ধারণের দাবি ক্রেতাদের। রাজশাহীতে স্বাদু পানির মাছের চাষ বাড়ছে, দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শতাধিক টন, রপ্তানিতে সহায়তা চান ব্যবসায়ীরা। এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।